প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখনকার এই সেশনে আমি তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আজকের এই সেশনে আমি আলোচনা করার চেষ্টা করব ম্যানুফ্যাকচারিং প্রসেস এই বিষয়, যার বিষয় কোড 27055, তার সিলেবাসের ইউনিট 2 অর্থাৎ অধ্যায় 2 এর 2.1, 2.2 এবং 2.3 এই তিনটি টপিকস নিয়ে, যেখানে আলোচনা করার চেষ্টা করব ডিফাইন কোল্ড ওয়ার্কিং প্রসেস, describe different types of cold working process এবং explain the controlling parameters of cold working process। কোল্ড ওয়ারিং প্রসেস বলতে আমরা কি বুঝি? একদম সোজা কথায় আমরা এরকম বলতে পারি যে কক্ষ তাপমাত্রায় অথবা নিদেন পক্ষে কক্ষ তাপমাত্রায়, ন্যূন পক্ষে কক্ষ তাপমাত্রায়, অথবা একটি পদার্থ তার আণবিক কাঠামো ভেঙে যাবে যে তাপমাত্রায়, তার পূর্বে তার নিম্নে যে তাপমাত্রা সমূহ বিরাজ করে, সেই সকল তাপমাত্রায় যদি তার উপরে কোনো প্রসেস আমরা প্রয়োগ করি, কোনো মেথড প্রয়োগ করি ট্রান্সফরমিংয়ের জন্য, ট্রান্সফরমেশনের জন্য, রিসাইজিং করার জন্য, রিশেপিং করার জন্য, তাহলে সেই প্রক্রিয়াকে বলা হবে, সেই প্রক্রিয়াসমূহকে বলা হবে কোল্ড ওয়ার্কিং প্রসেস আর প্রসেসেস। তাহলে সেইগুলো কি কি? সর্বশেষ আলোচ্য বিষয় যে ডিফারেন্ট টাইপস অফ কোল্ড ওয়ার্কিং প্রসেস, যেমন হতে পারে ড্রয়িং, হতে পারে স্কুইজিং, হতে পারে বেন্ডিং, হতে পারে শিয়ারিং, হতে পারে এক্সট্রুডিং, হতে পারে শর্ট পিনিং, এবং সর্বশেষে আরও অনেক প্রক্রিয়ার মতো বলা যেতে পারে যে হবিং এবং ইত্যাদি। এই সকল হচ্ছে কোল্ড ওয়ার্কিং প্রসেসের পর্যায়ভুক্ত, অন্তর্ভুক্ত। যে সকল প্রক্রিয়াগুলো বলা হলো, ড্রয়িং, স্কুইজিং, বেন্ডিং, শিয়ারিং, এক্সট্রুডিং, শর্ট পিনিং, হবিং, সবগুলোই কোনো ধাতুর উপর, কোনো পদার্থের উপর যখন তার আকার, আকৃতি, গুণগত মান, বৈশিষ্ট্য পরিবর্তন করার জন্য বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে নেওয়া হয়, তখন ওই পদার্থের, ওই দ্রব্যের তাপমাত্রা কমপক্ষে কক্ষ তাপমাত্রায়, এনভায়রনমেন্ট টেম্পারেচারে, অথবা সর্বোচ্চ হলেও তার আণবিক গঠন ভেঙে যাওয়ার নিম্ন তাপমাত্রার যে কোনো একটি তাপমাত্রায় রেখে সম্পাদন করা হয়, প্রয়োগ। প্রকৃত অর্থে আসলে কোল্ড ওয়ার্কিং প্রসেস সম্পর্কে যা বলা হয়েছিল এর আগের সেশনে, সেখানে আমরা কি জানতে পেরেছি, কি শুনতে পেয়েছি, কি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এরকম যে কোল্ড ওয়ার্কিং প্রসেস আসলে কিছুই না, একটি মেটাল ফর্মিং প্রসেস। যে ফর্মিং প্রসেসটি সম্পন্ন হয়, সম্পাদন করা হয় ওই পদার্থের বা ধাতুর রিক্রিস্টালাইজেশন টেম্পারেচারের নিচে রেখে, এবং অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত রুম টেম্পারেচারে বসে এই কার্যগুলো বা ফার্মিং প্রসেসটি সম্পাদন করা হয়। যেহেতু এইভাবে সম্পাদন করা হয় বা এইভাবে প্রয়োগ করা হয়, সেজন্য সে অনেক রকমের মেটালের, পদার্থের গুণাগুণ বৃদ্ধি করে, হ্রাস করে। যেমন স্ট্রেংথ বাড়িয়ে দেয়, হার্ডনেস, সারফেস ফিনিশ বাড়িয়ে দেয়, এবং অ্যাট দি সেম টাইম একই সাথে সে পদার্থের বা ধাতুর ডাক্টিলিটি এবং ফর্মাবিলিটি নতুন করে রূপদান করা এবং তাকে টেনে বা পিটিয়ে শুরু করা, পাতে পরিণত করা, এই সকল গুণাগুণ খানিকটা কমিয়ে দেয়। তাহলে আমরা এখন একটু দেখার চেষ্টা করি যে আসলে যে কোল্ড ওয়ার্কিং প্রসেসের প্যারামিটার্সগুলো কি হতে পারে। আমরা কিন্তু পূর্বের সেশনে এরকমও জেনেছি যে কমন কোল্ড ওয়ার্কিং প্রসেস হচ্ছে এরকম: কোল্ড রোলিং, কোল্ড এক্সট্রুশন, যেটাকে আমরা রোলিং, এক্সট্রুশন, ড্রয়িং, বেন্ডিং, শেয়ারিং বলেছিলাম। সেগুলো কিন্তু হট ওয়ার্কিং এবং কোল্ড ওয়ার্কিংয়ের উভয় ক্ষেত্রে এই পদ্ধতি বা প্রসেস ব্যবহার করা যায়। সেগুলো হচ্ছে কোল্ড রোলিং, কোল্ড এক্সট্রুশন, অর্থাৎ রোলিং, এক্সট্রুশন, ড্রয়িং, এটাকে দুই ক্ষেত্রে, এই দুই পদ্ধতিতে করা সম্ভব এবং হয়। বেন্ডিং অ্যান্ড শেয়ারিং, এগুলো আমরা শুনেছিলাম পূর্বের সেশনে। তাহলে এর ভিতরে নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরসগুলো কি কি, কোন কোন প্যারামিটারগুলোকে, কোন কোন ঘটনাগুলোকে, কোন কোন বিষয়গুলোকে আমাদের নিয়ন্ত্রণ করতে হবে বা নিয়ন্ত্রণ করা উচিত। বিষয়টা হচ্ছে এরকম: কন্ট্রোলিং প্যারামিটার, সেগুলোকে বলা হবে যে সকল ঘটনাগুলোকে, যে সকল বিষয়গুলোকে, যে সকল কর্মগুলোকে, যে সকল প্রক্রিয়াগুলোকে আমরা নিয়ন্ত্রণ করে তার গুণাগুণকে প্রভাবিত করতে পারি, তার বৈশিষ্ট্যকে প্রভাবিত করতে পারি, সেগুলো কি বলা হবে কন্ট্রোলিং প্যারামিটার্স। এবং সেই নিরিখে কিছু কমন
কন্ট্রোলিং প্যারামিটার্স হচ্ছে ডিগ্রি অফ ডিফরমেশন, অর্থাৎ কোন আঙ্গিকে আমরা এর ক্রস সেকশনাল এরিয়া, থিকনেস কমিয়ে আনতে পারি। এটাকে কিন্তু অনেকখানি বিবেচনা নিতে হবে, কারণ অনেক বেশি পরিমাণে যদি আমরা কমিয়ে ফেলতে চাই, সেটি কিন্তু উপকারের থেকে অপকার বেশি হতে পারে। রেসিডুয়াল স্ট্রেস তার মধ্যে বেড়ে যেতে পারে, রিস্ক বেড়ে যাবে ক্র্যাকিংয়ের ইত্যাদি বিষয়। সেজন্য বলা হচ্ছে ডিগ্রি অফ ফ্রি ডিফরমেশন সে যদি ন্যূনতম মাত্রায় হয়, নির্ধারিত মাত্রায় হয়, তাহলে সে স্ট্রেংথ এবং হার্ডনেস বাড়িয়ে দেয়। স্ট্রেন রেট আরেকটি কন্ট্রোলিং প্যারামিটার, অর্থাৎ আমি যে বিকৃতি করব চাপ দিয়ে, টান দিয়ে, তার মধ্যে একটি নির্ধারিত মাত্রা থাকতে হবে, যাতে কিনা ও বিকৃত হলেও তার মেকানিক্যাল প্রপার্টিস এবং অন্যান্য যে ফিজিক্যাল প্রপার্টি সেগুলো পরিবর্তন খুব বেশি মাত্রায় হয়ে আমার উদ্দেশ্যকে ব্যাহত না করে। হায়ার স্ট্রেইন রেট যদি আমরা দেই, তাহলে সে ফ্লো স্ট্রেস তৈরি হতে পারে, যে স্ট্রেসগুলো রেসিডুয়াল স্ট্রেস হিসেবে পরবর্তী বিবেচিত হবে, এবং সে মেটাল গলানোর যে তাপমাত্রা সেটি বাড়িয়ে দেবে, গলনাঙ্ক বাড়িয়ে দেবে, মেকানিক্যাল প্রপার্টিসকে ব্যাহত করবে এবং সারফেস কোয়ালিটি নষ্ট হয়ে যাবে, অর্থাৎ খুব ভালো মসৃণ সারফেসের প্রোডাক্ট আমরা পেতে পারবো না। একই সাথে যে সকল হেভি ইকুইপমেন্ট এবং টুলস ইউজ করে এই কোল্ড ওয়ার্কিং সম্পাদন করা হয়, সেক্ষেত্রে চাপ দেওয়া হয়, রোলিং করা হয়, ডাইয়ের মধ্যে রেখে ইম্প্যাক্ট লোড দেওয়া হয়, সব কিছু মিলায় সেখানে কিন্তু অনেক ফ্রিকশন তৈরি হয়। সেই ফ্রিকশনগুলোকে আমরা যদি নিয়ন্ত্রণ করতে পারি, তাহলেই আমরা অনেকখানি আমাদের কাঙ্ক্ষিত মাত্রায় দ্রব্য উৎপাদন করা সম্ভব হবে। লুব্রিকেশন একটি কন্ট্রোলিং প্যারামিটার্স, টেম্পারেচার আরেকটি কন্ট্রোলিং প্যারামিটার্স, যার মাধ্যমে আমরা কাঙ্ক্ষিত মাত্রায়, কাঙ্ক্ষিত গুণসম্পন্ন, বৈশিষ্ট্য সম্পন্ন প্রোডাক্ট তৈরি করতে পারি। যদি নির্দিষ্ট পদার্থের ক্ষেত্রে ফ্রিকশনকে নির্ধারিত মাত্রায় রাখার জন্য যদি আমি নির্ধারিত ধরনের লুব্রিকেশন ইউজ করি, তাহলে ভালো হবে। না করতে পারি, তাহলে সেখানে ফ্রিকশন তৈরি হয়ে টেম্পারেচার তৈরি হবে, সারফেস কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে, এরকম ঘটনাগুলো কিন্তু ঘটার সম্ভাবনা থাকবে। সেদিকে এই জন্য এটাকে নিয়ন্ত্রণ করা উচিত বা করতে হবে। টেম্পারেচার তো অবশ্যই, কারণ কোল্ড ওয়ার্কিং প্রসেসের ক্ষেত্রে স্পষ্ট করে বলা আছে ধাতুর যে তাপমাত্রায় তার ধাতু আণবিক কাঠামো ভেঙে যায়, রিক্রিস্টালাইজ হয়, তার নিচে বসে করতে হবে। অতএব এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেজন্য এটাকে অবশ্যই আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। কন্ট্রোলিং প্যারামিটার সম্পর্কে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ধারণা পেয়েছো, এবং এই আলোচনার মাধ্যমে আজকের সেশন আমি শেষ করতে যাচ্ছি। তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমার হাতের কাছে যে লিটারেচার পাবে, টেক্সট লিটারেচার, সেগুলো একটু পড়ে নিবে, আরো ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করবে। সম্ভব হলে সিলেবাসের অন্তর্ভুক্ত যে সকল টেক্সট সমূহ আছে সেখান থেকেও তোমরা অনুশীলন করে তোমার যে ধারণাকে আরো বেশি সমৃদ্ধ করবে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের মতো আমি আমার সেশন শেষ করছি। তোমাদেরকে ধন্যবাদ।